আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি সুস্মিতা চৌধুরী। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে নতুন হুমকির অভিযোগ, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। অ্যাসাইলাম প্রক্রিয়ার দীর্ঘ জট কমাতে ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম, সাক্ষাৎকারের আগেই ইমিগ্রেশন আদালতে যেতে পারে আবেদন। বন্যা হারিকেন নয়, যুক্তরাষ্ট্রের বাড়ির মালিকদের জন্য এখন সবচেয়ে বড় আর্থিক হুমকি টর্নেডো, শিলাবৃষ্টি ও শক্তিশালী ঝড়। এবং বাজারের বাড়তি খরচে স্বস্তি দিতে মামদানির উদ্যোগ, নিউ ইয়র্কে 5 সরকারি সুপারমার্কেটে 30% কম দামে মিলবে নিত্যপণ্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারনকে লক্ষ্য করে ইরান থেকে নতুন হুমকির অভিযোগ উঠেছে। হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প শিরোনামের একটি ভিডিওতে ফার্স্ট লেডিকে হত্যার বিভিন্ন পদ্ধতি নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার দাবি করা হয়েছে। ভিডিওর শেষ দিকে ব্যারন ট্রাম্পকেও হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘিরে ট্রাম্প পরিবারের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তাদের ছেলে ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে ইরান থেকে নতুন করে হুমকিমূলক প্রচারণার অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে মেলানিয়াকে হত্যার পদ্ধতি নিয়ে সরাসরি উস্কানি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওটির শিরোনাম হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প। ভিডিওতে মেলানিয়ার মোটরকেড এবং নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে তার চলাচলের ছবি দেখানো হয়েছে। এমনকি তিনি যেসব বিলাসবহুল ডিজাইনার স্টোরে কেনাকাটা করেন সেসব প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে। ভিডিওতে দাবি করা হয় এসব স্থান হামলার পরিকল্পনার জন্য উপযুক্ত হতে পারে। এমনকি মেলানিয়া যে পোশাক কিনতে পারেন সেগুলোতে বিষাক্ত নার্ভ এজেন্ট ব্যবহার করা মতো ভয়াবহ পরামর্শও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভিডিওটির শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের 20 বছর বয়সী ছেলে ব্যারনকেও হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয় এটি কেবল শুরু, ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো। এদিকে মেলানিয়া ও ব্যারনের নিরাপত্তায় সার্বক্ষণিক সিক্রেট সার্ভিস সদস্য রয়েছে। হোয়াইট হাউস, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার, ফ্লোরিডার মার-আ-লাগো সহ ট্রাম্প পরিবারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও জোরদার নিরাপত্তা রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এর আগেও ট্রাম্প পরিবারের সদস্যদের লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তেহরানের বিভিন্ন স্থানে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর দাবি জানিয়ে বিলবোর্ড দেখা যাওয়ার কথাও বলা হয়েছে। তবে এই ভিডিওর বিষয়ে ফার্স্ট লেডির ইস্ট উইং বা সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম আবেদন ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে কিছু আশ্রয় আবেদনকারীর মামলা এখন ইউএসসিআইএস সাক্ষাৎকারের আগেই ইমিগ্রেশন আদালতে পাঠানো যেতে পারে। প্রশাসনের দাবি, দীর্ঘদিনের আবেদন জট কমিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে নতুন নিয়ম নিয়ে অভিবাসন বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। আবেদনকারীদের জন্য এই পরিবর্তনের প্রভাব কতটা হবে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। আবেদন প্রক্রিয়ায় দীর্ঘ জট কমাতে নতুন নিয়ম চালু করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস। নতুন নিয়ম অনুযায়ী ইউএসসিআইএস এখন কিছু আশ্রয় আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়ার আগেই তাদের আবেদন ইমিগ্রেশন বিচারকের কাছে পাঠাতে পারবে। এর আগে সাধারণত আবেদনকারীদের প্রথমে ইউএসসিআইএস কর্মকর্তাদের সামনে সাক্ষাৎকার দিতে হতো। এরপর আবেদন অনুমোদন না হলে বা অন্য কোনো কারণে প্রয়োজন হলে মামলাটি ইমিগ্রেশন আদালতে পাঠানো হতো। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস বলছে আগের ব্যবস্থায় অনেক আবেদন 2 ধাপে পর্যালোচনা হতো। প্রথমে ইউএসসিআইএস এবং পরে আবার ইমিগ্রেশন বিচারক একই আবেদন যাচাই করতেন। প্রশাসনের মতে এই প্রক্রিয়ার কারণে আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের ব্যাকলগ তৈরি হয়েছে।
নতুন নিয়মের লক্ষ্য হলো আবেদন যাচাইয়ের সময় কমানো এবং প্রকৃত সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা। তবে সমালোচকরা বলছেন এই পরিবর্তনের ফলে কিছু আবেদনকারী ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ইউএসসিআইএস পরিচালক জোসেফ অ্যাডলো বলেন, যুক্তরাষ্ট্রের আশ্রয় ব্যবস্থা প্রকৃত নির্যাতনের শিকার ব্যক্তিদের রক্ষার জন্য তৈরি হয়েছে। তার দাবি, অনেকেই এই ব্যবস্থাকে বিলম্ব সৃষ্টি বা কাজের অনুমতি পাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ডিএইচএস এর জেনারেল কাউন্সিল জেমস পার্সিভাল জানান, অভিবাসন ব্যবস্থায় অপ্রয়োজনীয় বিলম্ব কমানোই এই নিয়মের উদ্দেশ্য। নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, তবে ইউএসসিআইএস জনগণের মতামত গ্রহণ করবে এবং ভবিষ্যতে সেই মতামতের ভিত্তিতে চূড়ান্ত নিয়ম প্রকাশ করবে। প্রশাসন বলছে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আশ্রয় ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করা হবে। জর্জিয়ার ফোরসাউথ কাউন্টিতে আইসের অভিযানের পর স্থানীয় ব্যবসা ও অভিবাসী শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। অভিযানে প্রায় 15 জনকে আটক করার পর কাজের সন্ধানে আসা দিনমজুরদের আর দেখা যাচ্ছে না এলাকায়। এতে কর্মী সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আতঙ্কে বাইরে বের হচ্ছেন না অনেক অভিবাসী। এই অভিযানের প্রভাব, স্থানীয়দের প্রতিক্রিয়া ও আইসের বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে নিয়ামতুল্লাহ সিরাজির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মেট্রো আটলান্টা এলাকায় একটি গ্যাস স্টেশনের সামনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের অভিযানে প্রায় 14 থেকে 15 জনকে আটক করার অভিযোগ উঠেছে। অভিযানের পর থেকেই এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। একই সঙ্গে এর প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। ঘটনাটি ঘটে ফোরসাউথ কাউন্টির আটলান্টা হাইওয়ের পাশে একটি চেভরন গ্যাস স্টেশনে। অভিযানের একটি ভিডিওতে দেখা যায়, আইস এজেন্টদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পার্কিং লট দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। এ সময় এক এজেন্টকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে ধাওয়া করে দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে আটক করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, অভিযানের আগে এই গ্যাস স্টেশনের পার্কিং লটে কাজের সন্ধানে প্রতিদিন বহু ডে লেবারার জড়ো হতেন, কিন্তু অভিযানের প্রায় 2 সপ্তাহ পর এখন সেখানে আর কোনো শ্রমিককে দেখা যাচ্ছে না। এক স্থানীয় ব্যবসায়ী জানান, অভিযানে আটক হওয়া কয়েকজন তার প্রেসার ওয়াশিং ব্যবসার কাজ করতেন। তাদের মাধ্যমে এমন কিছু কাজ করানো হতো যেগুলোর জন্য একজন নতুন কর্মী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। গ্যাস স্টেশনের মালিকেরও দাবি, অভিযানের পর তার ব্যবসায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন অভিবাসন আইন সবারই মেনে চলা উচিত, আবার অন্যদের মতে যারা সহিংস অপরাধে জড়িত নন তাদের বৈধভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। এদিকে আইসের এক মুখপাত্র জানিয়েছে, তিনি এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে অবগত নন। তবে অভিবাসন আইন প্রয়োগে সংস্থার কর্মকর্তারা সপ্তাহের 7 দিনই কাজ করছেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থায় স্বয়ংক্রিয় রোবট ব্যবহারের পরিধি বাড়ছে। পুলিশ বিভাগগুলো যখন জনবল সংকটে রয়েছে, তখন 24 ঘন্টা নজরদারি চালাতে সক্ষম রোবটকে সম্ভাব্য সমাধান হিসেবে সামনে আনছে প্রযুক্তি প্রতিষ্ঠান নাইটস্কোপ। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ভিত্তিক এই কোম্পানি জানিয়েছে, তাদের স্বয়ংক্রিয় নিরাপত্তা রোবট ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন অঙ্গরাজ্যে মোতায়েন রয়েছে। এসব রোবট সার্বক্ষণিক নজরদারি চালানোর পাশাপাশি আশেপাশের শব্দ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কোনো অস্বাভাবিক ঘটনা শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠানো হয় দূরবর্তী কমান্ড সেন্টারে। নাইটস্কোপের প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং মানুষের সমন্বয় ঘটানো হয়েছে। কোম্পানির মতে, একঘেয়ে তথ্য নির্ভর কিংবা ঝুঁকিপূর্ণ কাজগুলো রোবট করতে পারবে, আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আইন প্রয়োগের দায়িত্ব থাকবে মানুষের হাতে। নতুন প্রযুক্তির অন্যতম ইউনিট K7। এটি কর্পোরেট ক্যাম্পাস, খামার, এমনকি সীমান্তের মতো বড় এলাকায় স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা দিতে পারে। রোবটটি নিজেই চার্জ নিতে সক্ষম এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। নাইটস্কোপ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র জুড়ে 10 লাখ নিরাপত্তা রোবট মোতায়েনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, মানুষকে প্রতিস্থাপন নয়, বরং প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা কর্মীদের সক্ষমতা বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য। টর্নেডো, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে ক্ষয়ক্ষতি ও বিমা খরচ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র ঝড়ের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ির মালিকদের উপর বাড়ছে আর্থিক চাপ।
এসব ঝড় কেন এখন বন্যা ও হারিকেনের চেয়েও বড় হুমকি হয়ে উঠেছে, কোথায় ঝুঁকি সবচেয়ে বেশি এবং ভবিষ্যতে বীমা খরচ কতটা বাড়তে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে টর্নেডো, শিলাবৃষ্টি ও শক্তিশালী ঝড় এখন বাড়ির মালিকদের জন্য বন্যা ও হারিকেনের চেয়েও বড় আর্থিক হুমকি হয়ে উঠছে। নতুন এক গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জলবায়ু ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফার্স্ট স্ট্রিটের গবেষণা অনুযায়ী 2025 সালে সিভিয়ার কনভিকটিভ স্টর্ম বা তীব্র বজ্র ঝড় থেকে হওয়া বিমা ক্ষতিপূরণ সাইক্লোনের ক্ষতিপূরণকে ছাড়িয়ে গেছে। ফলে গত বছর বিশ্বে বিমাকৃত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে টর্নেডো, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের মতো ঝড়। প্রতিষ্ঠানটির হিসেবে গত 25 বছরে এইসব ঝড়ের কারণে বিশ্বজুড়ে বিমা ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $794 বিলিয়ন, যা বন্যা, ভূমিকম্প ও খরার সম্মিলিত ক্ষতির চেয়েও বেশি। 2025 সালে তীব্র বজ্র ঝড় থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় $82 বিলিয়ন। এর মধ্যে $68 বিলিয়ন ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির বিপুল পরিমাণ আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সম্পদ থাকায় ঝড়ের ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এইসব ঝড় সাধারণত স্বল্প সময় স্থায়ী হলেও কয়েক মিনিটের মধ্যেই বাড়ি, গাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারে। বিশেষ করে শিলাবৃষ্টি বিমা ক্ষতিপূরণের সবচেয়ে বড় চালিকা শক্তি। এরপর রয়েছে শক্তিশালী বাতাস। ইলিনয় ও ওহাইওকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফার্স্ট স্ট্রিট। এছাড়া উত্তর ক্যারোলাইনা এবং জর্জিয়ার মতো রাজ্য ঝুঁকিতে রয়েছে। গবেষণা বলছে, ঝড়ের প্রকোপ বাড়তে থাকলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বাড়ির বীমার প্রিমিয়ামও আরও বাড়তে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী এক দশকে তীব্র বজ্র ঝড় বিশ্বের তৃতীয় ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগে পরিণত হতে পারে। ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক সিটি সহ ট্রাই স্টেট অঞ্চলে জারি হয়েছে ফ্লাড ওয়াচ। আবহাওয়াবিদদের আশঙ্কা, মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কয়েকটি এলাকায় 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি যান চলাচলেও তৈরি হতে পারে বড় ধরনের বিঘ্ন। বৃষ্টি ও বন্যার ঝুঁকি নিয়ে সর্বশেষ সতর্কবার্তা এবং পূর্বাভাস থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটি ও আশপাশের ট্রাই স্টেট এলাকায় শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কায় ফ্লাড ওয়াচ জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হওয়া এই সতর্কতা বুধবার সকাল পর্যন্ত কার্যকর থাকবে। নিউ ইয়র্ক সিটির ব্রোঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স এবং স্টেটেন আইল্যান্ডের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি কাউন্টিও এর আওতায় রয়েছে। নিউ ইয়র্কের বাইরে নাসাউ, ওয়েস্ট চেস্টার, অরেঞ্জ, পুটনাম ও রকল্যান্ড কাউন্টিতে বন্যার ঝুঁকি রয়েছে। নিউ জার্সির বার্গেন, হাডসন, এসেক্স, প্যাসাইক ও ইউনিয়ন কাউন্টি এবং কানেকটিকাটের ফেয়ারফিল্ড ও নিউ হ্যাভেন কাউন্টিতেও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দুপুরের পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। শুরু হবে দফায় দফায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়। কোথাও কোথাও ঝড়ের সঙ্গে শক্তিশালী দমকা বাতাস ও শিলাবৃষ্টিও হতে পারে। পুরো এলাকায় সাধারণত 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত পৌঁছতে পারে। অতিরিক্ত বৃষ্টিতে শহরের রাস্তা, মহাসড়ক, আন্ডারপাস ও বেসমেন্টে পানি জমে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ বাসিন্দাদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। রাস্তায় পানি জমলে গাড়ি চালিয়ে বা হেঁটে তা পার হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে শহরের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখতে ক্যাচ বেসিন পরিষ্কার ও রাস্তার আবর্জনা সরানোর কাজও করা হয়েছে। বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার তুলনামূলক ভালো আবহাওয়া থাকতে পারে। বাজারে নিত্যপণ্যের বাড়তি দামের চাপে থাকা নিউ ইয়র্কবাসীর জন্য নতুন আশার কথা শোনাচ্ছেন মেয়র মামদানি। তার পরিকল্পনায় সরকারি সুপারমার্কেটে নির্দিষ্ট পণ্য মিলবে 30% কম দামে। তবে এই উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। স্থানীয় বডেগা মালিকদের দাবি, সরকারি দোকানের সঙ্গে প্রতিযোগিতায় ছোট ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। মেয়রের এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত এবং নিউ ইয়র্কবাসী এতে কতটা উপকৃত হবেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে।
নিউ ইয়র্কবাসীর নিত্য প্রয়োজনীয় বাজার খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। তার পরিকল্পনা অনুযায়ী শহরের পরিচালনায় 5টি সরকারি সুপারমার্কেট চালু করা হবে। সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি নির্দিষ্ট তালিকা সাধারণ সুপারমার্কেট ও স্থানীয় বডেগার তুলনায় প্রায় 30% কম দামে বিক্রি করা হবে। মেয়রের ঘোষণা অনুযায়ী এই তালিকায় থাকবে তাজা ফল ও সবজি, মাংস, সামুদ্রিক খাবার সহ প্রায় 20 ধরনের প্রয়োজনীয় পণ্য। এর মধ্যে থাকবে দুধ, পাউরুটি ও চিজের মতো দৈনন্দিন ব্যবহারের খাবারও। প্রতি মাসে এসব পণ্যের দাম নির্ধারণ করে সাধারণ খুচরা বাজারের তুলনায় 30% কম রাখা হবে। মেয়রের দাবি, এতে নিউ ইয়র্কবাসীর মোট বাজার খরচ প্রায় 15% কমতে পারে। একজন পরিবারের মাসে প্রায় $90 এবং বছরে প্রায় $1000 পর্যন্ত সাশ্রয় হতে পারে। 2029 সালে মেয়রের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে 5টি বড়তে একটি করে সরকারি সুপারমার্কেট চালুর লক্ষ্য রয়েছে। প্রথম দোকানটি আগামী বছরের শেষ দিকে ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এলাকায় চালুর পরিকল্পনা করা হয়েছে। তবে এই উদ্যোগের বিরোধিতা করেছেন স্থানীয় বডেগা মালিকরা। তাদের আশঙ্কা, সরকারি দোকানের কম দামের কারণে ছোট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে মেয়র বলছেন, সরকারি সুপারমার্কেটে ডেলি কাউন্টার, গরম খাবার, সিগারেট বা লটারির টিকিট বিক্রি হবে না। তাই ছোট দোকানগুলোর মূল ব্যবসার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে না। এখন এসব সুপারমার্কেট পরিচালনার জন্য দক্ষ গ্রোসারি অপারেটর খুঁজছে নিউ ইয়র্ক সিটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1 বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা ডিটেকটিভ দিদারুল ইসলামের স্মরণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 2025 সালের 28 জুলাই ম্যানহাটনের 345 পার্ক এভিনিউয়ে ওই হামলায় 4 জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন 36 বছর বয়সী দিদারুল ইসলাম। দিদারুল ইসলাম ছিলেন 3 সন্তানের বাবা এবং প্রায় 4 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী হামলার সময় তিনি ভবনটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ সময় এক বন্দুকধারী শক্তিশালী রাইফেল দিয়ে ভবনের লবিতে গুলি চালালে দিদারুল ইসলাম সহ 4 জন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। দিদারুলের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তার পরিবারের সদস্য, স্বজন, কমিউনিটির মানুষ এবং স্থানীয় নেতারা অংশ নেন। সেখানে তার মানুষের প্রতি ভালোবাসা, কর্তব্যনিষ্ঠা এবং সেবার কথা স্মরণ করা হয়। এর মাত্র 2 সপ্তাহ আগে ব্রঙ্কসের সাউন্ডভিউ এলাকায় দিদারুল ইসলামের সম্মানে একটি সড়কের নাম পরিবর্তন করা হয়। যে বাড়িতে তিনি পরিবারের সঙ্গে বসবাস করতেন তার কাছেই অবস্থিত ওই সড়কটির নাম এখন তার নামে পরিচিত। স্বজনরা জানান, মৃত্যুর কয়েক মাস পর জন্ম নেওয়া তার ছোট ছেলের সঙ্গে দেখা করার সুযোগও হয়নি দিদারুলের। তার আত্মত্যাগ ও স্মৃতি আজও পরিবার ও কমিউনিটির মানুষের হৃদয়ে গভীরভাবে বেঁচে আছে। মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে ডিস্ট্রিক্ট 14 থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ চৌধুরী। আসন্ন প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে ওয়ারেনে বাংলাদেশি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তার নির্বাচনী অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা। বিস্তারিত জানুন রিপোর্টে। আগামী 4 আগস্ট অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুরে ওয়ারেনের স্বাদ রেস্টুরেন্টে বাংলা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডিস্ট্রিক্ট 14 থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী মিনহাজ চৌধুরী। সমাধানের জন্য বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসবেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসার প্রসার, সড়ক ও অবকাঠামোর উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা, সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং মিশিগানে গাড়ির ইন্স্যুরেন্স ব্যয় কমানোর মতো বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। আমাদের যে গাড়ির ইন্স্যুরেন্সগুলো, এট দ্য সেম টাইম আমি চাইবো যে ইন্স্যুরেন্সগুলো যাতে আরো সহজলভ্য হয়। অনুষ্ঠানে মিনহাজ চৌধুরী জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কমিউনিটির স্বার্থ রক্ষাই হবে তার মূল লক্ষ্য। আমার ডিস্ট্রিক্টে অনেকগুলো চার্চ বন্ধ হয়ে যাচ্ছে। চার্চগুলো বন্ধ হচ্ছে নিশ্চয়ই ফান্ডের অভাবের কারণে বন্ধ হচ্ছে। এগুলো বন্ধ হবে কেন? বর্তমানে তিনি মিশিগান ডেমোক্রেটিক পার্টির 13তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAL এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং মিশিগান শাখার সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। that edge to win the primary and মতবিনিময় সভায় মিশিগানের গভর্নর পদপ্রার্থী ক্রিস সোয়ানসন, সিনেটর প্রার্থী রাব্বি আলম, ডিস্ট্রিক্ট 61 তে স্টেট
রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খান সহ ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আগামী 4 আগস্টের প্রাইমারি নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করে নিজের নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মিনহাজ চৌধুরী। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্সের নতুন রোবটের অবিশ্বাস্য সক্ষমতা দেখে অনলাইনে শুরু হয়েছে নানা আলোচনা। দুর্গম পাহাড়ি এলাকা, নদী কিংবা কঠিন ভূখণ্ড অনায়াসে পেরোতে পারে এটি। রোবটটির স্বয়ংক্রিয় নেভিগেশন ও এআই প্রযুক্তি নজর কেড়েছে বিশেষজ্ঞদের। তবে এর সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়েও উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এই রোবটের বিশেষ ক্ষমতা, ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানুন নিয়ামতুল্লাহ সিরাজির প্রতিবেদনে। দুর্গম পাহাড়ি পথ থেকে শুরু করে দ্রুতগতির নদী, এমনকি নাচতেও পারদর্শী ছোট্ট এক রোবট এখন প্রযুক্তি দুনিয়ায় তৈরি করেছে ব্যাপক আলোচনা। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্সের তৈরি নতুন এই রোবটের সক্ষমতা দেখে কেউ মুগ্ধ, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। রোবটটি বিভিন্ন ধরনের দুর্গম ভূখণ্ডে চলাচল করতে পারে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, প্রায় 50 পাউন্ড ওজনের এই রোবট নিজের ওজনের দ্বিগুণেরও বেশি ভার বহন করতে সক্ষম। শুধু তাই নয়, এতে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম, ফলে রিমোট কন্ট্রোল ছাড়াই এটি আশপাশের পরিবেশ সম্পর্কে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী চলার পথ পরিবর্তন করতে পারে। ইউনিট্রি রোবোটিক্স বলছে, রোবটটি কার্গো পরিবহন, বৈজ্ঞানিক অভিযান, অনুসন্ধান এবং উদ্ধার কাজের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অপ্রত্যাশিত এবং অপরিচিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও দেওয়া সম্ভব হচ্ছে। তবে রোবটটির এমন সক্ষমতা দেখে অনলাইনে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ এর সঙ্গে ডিস্টোপিয়ান সিনেমা ও টেলিভিশন সিরিজের দৃশ্যের তুলনা করছেন। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে এই ধরনের প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও ইউনিট্রির তৈরি হিউম্যানয়েড রোবট কুমফু প্রদর্শন সহ বিভিন্ন কসরত দেখিয়ে আলোচনায় এসেছে। যদিও রোবটের ব্যর্থতার ঘটনাও কম নয়। দৌড় প্রতিযোগিতার শুরুতে পড়ে যাওয়া কিংবা নাচের সময় ভারসাম্য হারানোর মতো ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, রোবট প্রযুক্তি দ্রুত এগুলোও এখনও সাধারণ মানুষের ঘরে নিরাপদ এবং কার্যকরভাবে ব্যবহারের পর্যায়ে পৌঁছায়নি। তাই প্রযুক্তির এই দৌড়ে সামনে রয়েছে আরও অনেক চ্যালেঞ্জ। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুস্মিতা চৌধুরী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।